সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরএসসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের উপরে। আজকে তার 27 নম্বর ভিডিও। টোটাল 26টা শিফটের কোশ্চেন তোমাদের কমপ্লিট করানো হয়ে গেছে। প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখো এবং প্র্যাকটিস করো। পরীক্ষার হলে কিন্তু তোমরা অনেক বেশি লাভ পাবে। আর এই টোটাল পিডিএফ এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, ঠিক আছে। আজকে দেখব আমরা 30শে আগস্ট 2022-এর থার্ড শিফটের কোশ্চেন। টোটাল 25টা মতো অঙ্কের কোশ্চেন আছে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। যতগুলো চ্যাপ্টার থেকে অঙ্কগুলো এসেছে তোমাদের কিন্তু একবার করে রিভিশন হয়ে যাবে। আর এর সাথে সাথে আমি তোমাদের বলে দিই, আমাদের এনটিপিসির তোমাদের টপিক ওয়াইজ ম্যাথ আমি করাচ্ছি, ঠিক আছে। এবছর পরীক্ষা যেটা হয়েছিল গ্র্যাজুয়েট লেভেলের, টপিক ওয়াইজ আমি করিয়ে যাচ্ছি। আমাদের অলরেডি জ্যামিতি শুরু করে দিয়েছি, জিওমেট্রি শুরু হয়ে গেছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হয়ে গেছে, ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে গেছে। তো তার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আরেকটা কথা, তোমরা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো, অঙ্ক করাতে করাতে হয়তো কোনো একটা অঙ্কে হয়তো ভুল অপশান দাগিয়ে দিই, কিংবা কোনো একটা অঙ্কের উত্তর ভুল বলে দিই। তো তোমরা চেষ্টা করবে প্রত্যেকবার কমেন্ট বক্স একবার করে চেক করে নেওয়ার, ঠিক আছে। আমি যদি কোথাও ভুল থাকে আমি কমেন্টে কিন্তু সেটা জানিয়ে দিই, বোঝা গেল? ব্যাস এইটুকুই। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে 11,000 টাকার ওপর 2 বছরের 4% বার্ষিক সুদে যা প্রতি বছর সুদ সংযোজিত হয়, জটিল সুদ কত হবে? আচ্ছা, বাংলাটা একটু অন্য ধরনের হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে 11,000 টাকার 2 বছরের বার্ষিক সুদ নির্ণয় করো 4% হারে। সুদের স্টাইলটা কি? জটিল সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, আমাদের আসল কত? 11,000 টাকা, 4% বার্ষিক সুদ, এর 4% কত হয়ে যাবে? দেখো, 11,000-এর 4% কত হয়ে যায়? পার্সেন্টের জন্য তো দুটো শূন্য চলে যাবে, আর 4×11 = 44, 440 হবে। দেখো, এবার 440-এর আবার 4% বের করো। 440-এর 4% হয়ে যাবে, পার্সেন্টেজের জন্য একটা শূন্য যাবে, আর এক ঘর আগে বিন্দু আসবে, ঠিক আছে। তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17, 17.6। দেখো, 440 ইন্টু 4/100। এখান থেকে যদি না বুঝে থাকো তাহলে এখানে দেখো, এই শূন্যর জন্য এই শূন্য গেল, আর 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17, আর নিচে 10 আছে, মানে কি আমি এক ঘর আগে বিন্দু দিয়ে দেবো, 17.6, বোঝা গেছে। এবার হচ্ছে আমাদের যে গোল্ডেন রেশিও আছে 1 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে, সেটা হয়ে যায় 2:1, ঠিক আছে, 2:1। আর 3 বছরের ক্ষেত্রে হয়ে যায় 3:1। তাহলে এটা 2 বছর বলেছে, তাহলে এটাও 2 বছর করে দাও তুমি, 2:1। তাহলে এটা হয়ে যাবে আমাদের 880 টাকা, আর এটা হয়ে যাবে 17.6। তাহলে যোগ করে দাও, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 880-র সাথে আমি যদি 17.6 যোগ করে দিই, তাহলে হয়ে যাবে আমার 6798, 897 টাকা 6 পয়সা, ঠিক আছে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 দেখো, বলেছে এর মান কত। দেখো, এটা এত বড় গুণ করার কোনো দরকার নেই। টোটাল আমার পয়েন্ট গুলো, এখানে 3টে ঘর আছে আর এখানে 3টে ঘর, টোটাল আমার 5 ঘর আগে বিন্দু হবে। এটা 3 ঘর আগে এটা হচ্ছে না, এটা 5 ঘর আগে হতে পারে, এটা 4 ঘর আগে এটা হবে না, এটা 6 ঘর আগে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশান বি হবে রাইট অ্যান্সার। দেখো, এত বড় গুণ করার কোনো দরকার নেই। যদি আমি এই পয়েন্ট থেকে যদি অ্যান্সার বের করতে পারি, তাহলে আমি গুণ কেন করতে যাব? এখানে 2 ঘর আছে আর এখানে 3 ঘর আছে, তাহলে 3 আর 2 টোটাল কত ঘর হলো? 5 ঘর আগে বিন্দু হবে। তাহলে 5 ঘর আগে দেখো কোনটাই আছে, সেটাই হয়ে যাবে আমাদের সঠিক আনসার। নেক্সট, দুটো ট্রেন আছে, একই সময় পি ও কিউ থেকে যাত্রা শুরু করে একে অপরের দিকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। তারা যেখানে মিলিত হয়, প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের থেকে 80 কিলোমিটার পথ বেশি অতিক্রম করেছে। পি ও কিউ এর মধ্যে দূরত্ব নির্ণয় করো। ওকে, এখানে মনে করো পি আছে, আর এখানে মনে করো কিউ আছে। এখান থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, আর এখান থেকে একটা ট্রেন এদিকে আসছে। তাই বলেছে যে একে অপরের দিকে একজনের গতিবেগ বলেছে এ গতি নিয়ে যাচ্ছে আমার 40 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে, আর এ গতি নিয়ে আসছে আমার 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো, যখন এরা মুখোমুখি একে অপরের দিকে আসছে, তখন আমার আপেক্ষিক গতি কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 40 যোগ 30 সমান সমান 70। এটুকু আগে বুঝে নাও, ঠিক আছে। দেখো, কেন যোগ হয়ে যাচ্ছে? দেখো, 1 ঘন্টায় আমি এদিকে যাচ্ছি, আমি কত কিলোমিটার গেলাম? 40 কিলোমিটার। আমার বন্ধু সেও তো সেই একই ঘন্টায় আসছে, তাহলে সে কত দূরত্ব আসে? সে 30 কিলোমিটার আসছে।
তাহলে দেখো আমরা দুজনে 1 ঘন্টায় আমি 40 গেছি, আমার বন্ধু 30 গেছে, তাহলে টোটাল আমরা কতটা দূরত্ব অতিক্রম করেছি? 60 কিলোমিটার অতিক্রম করেছি, 70 কিলোমিটার অতিক্রম করেছি। বোঝা গেছে? এবার দেখো বলেছে যখন তারা মিলিত হয়েছে তখন দেখা গেল যে প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের থেকে 80 কিলোমিটার পথ বেশি অতিক্রম করছে। আচ্ছা, এটা কেন হয়েছে? এইদিকে যখন প্রথম ট্রেনটা যাচ্ছে গতিবেগ কত ছিল তার? 40 কিলোমিটার। আর এদিক থেকে এই ট্রেনটা যখন আসছে তখন গতিবেগ কত আছে তার? 30 কিলোমিটার। এবার দেখো প্রতি ঘন্টায় এই ট্রেনটা 10 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে। প্রতি ঘন্টায় কতটা করে এগোচ্ছে? 10 কিলোমিটার করে এগিয়ে যাচ্ছে। প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে এগোচ্ছে, তাহলে 80 কিলোমিটার এগোতে তার কত সময় লেগেছে? 80 কিলোমিটার এগোতে তার কত সময় লেগেছে? 8 ঘন্টা সময় লেগেছে। এটা বলতে পারি আমি যে 80 কিলোমিটার এগোতে তার নিশ্চয়ই 8 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারলাম যে দুটো ট্রেনই আমার টোটাল 8 ঘন্টা চলেছে। কত ঘন্টা চলেছে? 8 ঘন্টা চলেছে। এখান থেকে তুমি এবার বের করো যে টোটাল দূরত্ব। দেখো দূরত্ব বের করার নিয়ম, গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত? গতিবেগ আমার 70 করে, দুজনে একে অপরের দিকে আসছে, অর্থাৎ 70 কিলোমিটার প্রতি ঘন্টা এদের স্পিড। আর টোটাল টাইম লেগেছে কতটা? 8 ঘন্টা। তাহলে আমার গতিবেগ আর সময় গুণ করলে দূরত্ব কত পাবো? 7 8 56, 560 কিলোমিটার। টোটাল দূরত্ব কত? 560 কিলোমিটার। 4 দাগের কোশ্চেন। আদিত্য ভাস্কর একটা কাজের জন্য এত টাকার জন্য চুক্তি নেন। আদিত্য একটি 15 দিনে, আচ্ছা আদিত্য এটা একা হবে, ঠিক আছে। আদিত্য একা 15 দিনে কাজটি করে, ভাস্কর 18 দিনে একা কাজটি করতে পারে, আর চন্দ্রের সাহায্যে তারা 6 দিনে করে। আদিত্য কত দিনে করে? 15 দিনে। ভাস্কর কত দিনে করে? 18 দিনে। আর চন্দ্র কত দিনে করে? আচ্ছা, তিনজন মিলে, অর্থাৎ A প্লাস B প্লাস C, আদিত্য, ভাস্কর এবং চন্দ্র তিনজন মিলে 6 দিনে কমপ্লিট করে দেয়, ঠিক আছে। এবার টোটাল কাজ আমি কী ধরি সবসময়? টোটাল কাজ কী ধরবো আমি? এদের লসাগু, অর্থাৎ 90। তাহলে এ এক এক দিনে কাজ করতে পারে কতটা করে? 6 ইউনিট করে। বি এক দিনে কাজ করতে পারে 5 ইউনিট করে। আর ABC তিনজনে মিলে একদিনে কাজ করে ফেলে 15 ইউনিট করে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তুমি পেয়ে গেলে এর ক্যাপাসিটি 6, বি এর ক্যাপাসিটি 5, আর সি এর ক্যাপাসিটি কত হয়ে যাবে তাহলে? যদি 15 বানাতে হয়, 5 আর 6 11, তাহলে সি এর ক্যাপাসিটি কত হয়ে গেল? 4। দেখো ক্যাপাসিটি যেটা হয় আমার, সেটাই হচ্ছে আমাদের ওর লভ্যাংশের অনুপাত হয়, ঠিক আছে। যে অনুপাতে টাকা পাবে সেটাও একই হয়। ক্যাপাসিটির অনুপাতেই তারা টাকা ভাগ করতে হবে, মানে ভাগ করা হয় আর কি অঙ্কে। তাহলে আমার টোটাল টাকা কতটা? মানে আচ্ছা A B C এদের ক্যাপাসিটি কত? 6, 5 আর 4 যোগ করো, তাহলে টোটাল কত হয়ে গেল আমার? 15। তাহলে 15 ইউনিটের মান কত দেওয়া আছে এখানে? 15,000 টাকা, ঠিক আছে। দেখো ক্যাপাসিটির অনুপাতেই আমাদের টাকা ভাগ করা হয়, তাহলে 1 ইউনিটের মান হয়ে যাবে 1000 টাকা। চন্দ্রের ভাগ অর্থাৎ 4 ইউনিট মানে 4000 টাকা। বলেছে কোন ধনাত্মক বি এর মানের জন্য সমীকরণ x² এর মূল একই হবে। দেখো কোনো একটা সমীকরণ তার যে মূল বা রুটস সেটা নির্ভর করে কিসের ওপর? ডিসক্রিমিন্যান্টের ওপর। কিসের ওপর নির্ভর করে? ডিসক্রিমিন্যান্টের ওপর, ঠিক আছে। ডিসক্রিমিন্যান্ট 0 সমান হবে না 0-র থেকে বড় হবে না 0-র থেকে ছোট হবে, তার উপর নির্ভর করে হচ্ছে মূলটা কী হবে, ঠিক আছে। এই ডিসক্রিমিন্যান্টের উপরে নির্ভর করে মূল কী হবে। এবার যেহেতু বলেছে মূল একই হবে, মানে মূল কি আমার সেম হবে। সেম আমাদের কখন হয়? যখন আমাদের ডিসক্রিমিন্যান্ট 0-র সমান হয়। যখন আমার ডিসক্রিমিন্যান্ট কী হয়ে যায়? 0-র সমান হয়। এবার দেখো ডিসক্রিমিন্যান্ট মানে কি? ডিসক্রিমিন্যান্ট হচ্ছে B² মাইনাস 4AC। B² মাইনাস 4AC এটাকে আমরা কী বলি? ডিসক্রিমিন্যান্ট বলি। এটাকে কী বলি আমরা? ডিসক্রিমিন্যান্ট বলি। তাহলে ডি এর জায়গায় এটা বসিয়ে দাও যে B² মাইনাস 4AC এইটা সমান সমান যদি 0 হয়ে যায় তবে আমার মূল কি? একই হবে, ঠিক আছে। তবে আমার মূল কী হবে? একই বা সেম। এবার ABC কোনটাকে কি বলে? অনেকবার বলেছি, x² এর সহগকে A বলা হয়, x এর সহগকে চিহ্ন সহযোগে B বলা হয়, আর এটাকে যেটা তোমার কনস্ট্যান্ট পড়ে থাকে একা একা তাকে বলা হয় C। এবার মান তুলে তুলে বসিয়ে দাও। B² মানে কি? দেখো B পড়ে আছে, তাহলে B² মাইনাস 4AC, 4 ইন্টু AC মানে 1 ইন্টু C মানে 9 সমান সমান 0। তাহলে B² সমান সমান আমি বলতে পারি 36। 36 কেন লিখছি? 4 9 36 মাইনাস আছে, তাহলে সমান সমানের পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে B এর মান কী হয়ে যাবে আমার? 6। B এর মান কী হয়ে যাবে? 6। বোঝা গেল? B এর মান যদি 6 হয়ে যায়
তাহলে এই মূলটা আমার সেম টু সেম হয়ে যাবে, ঠিক আছে। দুটো করে মূল বেরোয়, একটা আলফা বেরোয় একটা কি বিটা বেরোয়, তাহলে সেই দুটো মূলে আমার কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। যদি আমি বিকে এখানে 6 পুট করি, বোঝা গেছে। সরলীকরণ করো, এক্স কিউব কেটে যায়, ঠিক আছে। -3x² আর -7x² সমান সমান হয়ে যাবে আমার -10x²। দেখো এটা আমার হচ্ছে না, এটাও আমার হচ্ছে না, ওকে। এবার দেখো +9x আর -8x, 9টা এক্সের থেকে 8টা এক্স চলে গেলে +x পড়ে থাকবে, +x দুটোতে আছে। আর দেখো -12 আর -16 অর্থাৎ -28, তাহলে -28 কোনটা আছে, এইটাই আছে। অপশান ডি হবে আমার সঠিক আনসার, ওকে। বলছে কে এর কোন মানের জন্য 2x + 3y -1 = 0 আর এইটা = 0 কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। এর নো সলিউশন হবে। এটা নো সলিউশন কখন হয়, এটা নো সলিউশন তখনই হবে যখন a1/a2 = b1/b2 = c1/c2, সব কিছু যখন আমার সমান হয়ে যাবে, ঠিক আছে। সব কিছু যখন আমার সমান সমান হয়ে যাবে তখন সমীকরণ জোড়ার কোনো সমাধানই থাকবে না। এখান থেকে বলেছে যে কে এর কোন মানের জন্য, কে কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে আমার কে, তাহলে এইটুকু নিয়ে নাও যে a1/a2 = b1/b2, এখান থেকে আমার কে এর মান বের করতে হবে। এবার তুমি বলো যে এ কি, এগুলো কোনগুলো, a1 a2 b1 b2 এগুলো কোনটা, ঠিক আছে। এটা হচ্ছে a1, এটা হচ্ছে b1 আর এটা হচ্ছে c1, এটা a2, এটা b2 আর এটা c2। a1 কত আমাদের, a1 হচ্ছে আমাদের 2/a2 কত 4 = b1 কত আমাদের 3 আর b2 কত আমাদের k, তাহলে 2k = আমি 12 বলতে পারি। তাহলে এখান থেকে k এর মান কত হয়ে যাবে, 6। k এর মান কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেল। k এর মান কত হয়ে যাবে, 6। 8 দাগ, এটাকে তুমি ইনফিনিট টাইম নিয়ে যেতে পারো, ঠিক আছে, স্টারকে। এই অঙ্কটা আরআরসি গ্রুপ ডি এর আজকে যতগুলো শিফট নয়, মানে আজকে যে শিফটটা এসেছে তার মধ্যে সবথেকে একটু টাফ অঙ্ক হচ্ছে এটাই, আর বাকি অঙ্কগুলো একদম জলের মতো সোজা, ঠিক আছে। দেখো বলেছে একজন ব্যবসায়ী একজন মার্চেন্ট থেকে ঋণ নিয়েছেন, মানে একজন ব্যবসায়ী একজনের কাছ থেকে ঋণ নিয়েছে, যেখানে সে 1 বছরে এত টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে। সুদ দিয়ে যাই কিছু সুদ আসল দিয়ে টোটাল এত টাকা পরিশোধ করতে হবে। ব্যবসায়ী 8 মাস পর, আচ্ছা 8 মাস না, এটা 4 মাস, ঠিক আছে, এটা বাংলার 4 হয়ে গেছে। ব্যবসায়ী 4 মাস পরে হিসাব চাওয়ায় আগ্রহী, বার্ষিক সুদের হার এত হলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। বাংলাটা না ঠিক বোঝা যাচ্ছে না। এ ট্রেডার হ্যাজ টেকেন আ লোন ফ্রম আ মার্চেন্ট এগেনস্ট হুইচ অ্যান অ্যামাউন্ট অফ 10,500 ইজ পেয়েবল ইন 1 ইয়ার। 1 বছরের মধ্যে 10,500 টাকা পেমেন্ট করতে হবে। দ্য ট্রেডার ওয়ান্টস টু সেটেল দ্য অ্যাকাউন্ট আফটার 4 মাস। আচ্ছা 4 মাস পরে সে তার অ্যাকাউন্ট কমপ্লিট করে দিতে চায়। আই মিন টু সে, আমি কি বলতে চাইছি যে 10,500 টাকা তাকে যে শোধ করতে হবে সে 4 মাস পরেই শোধ করে দেবে, ঠিক আছে। 4 মাস পরে সে কী করবে, শোধ করে দেবে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 6%, বার্ষিক সুদের হার কত, 6%, তাহলে তাকে কত টাকা পরিশোধ করতে হবে। দেখো একটা মার্চেন্ট বা ঋণ যে নিয়েছে, মানে একজন ব্যবসায়ী ঋণ নিয়েছিল, মনে করো ব্যাংক থেকে ঋণ নিয়েছে, সে তাকে 10,000 টাকা মানে 10,500 টাকা শোধ করতে হবে। 4 মাস পরে মানে 1 বছরে এই টাকাটা পরিশোধ করতে হবে, ঠিক আছে, এটা 1 বছরে পরিশোধ করতে হবে। 1 বছরে তার এই টাকাটা পরিশোধ করতে হবে, কিন্তু ব্যবসায়ী কী করেছে, তার কাছে টাকা চলে এসছে, সে 4 মাস পরে সমস্ত পয়সা শোধ করে দেবে। এবার দেখো যেহেতু 4 মাস পরে শোধ করবে, যে ঋণ দিয়েছিল তাকে তো 1 বছরের জন্য দিয়েছিল না, তাকে তো 1 বছরের জন্য দিয়েছিল, তাহলে সে যেহেতু 4 মাস পরে শোধ করে দিচ্ছে, তার মানে সে 8 মাসের যে সুদ, 8 মাসের যে 6% করে যে সুদটা সেটা সে সেভ করে নেবে, সেটাই তো সেভ করবে। তাহলে বলেছে যে 4 মাস পরে যদি সে শোধ করতে চায় তাকে কত টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে, কত টাকা পরিশোধ করতে হবে। তাকে তো আর এই টাকাটা পরিশোধ করতে হবে না, তাকে কত টাকা পরিশোধ করতে হবে। এই অঙ্কটা করতে গেলে, বেসিক দিয়ে করতে গেলে তোমাকে স্ক্রিনে ধরবে না, এত বড় হয়ে যাবে। সেই জন্য আমি বলছি একটা ছোট্ট এই একটা অঙ্কের জন্য একটা রুল তোমরা মনে রাখবে, ঠিক আছে। পেয়েবেল অ্যামাউন্ট মানে যে টাকাটা পরিশোধ করতে হবে, কত পরিশোধ করতে হবে, 10,500 টাকা। এটার সাথে তুমি 100 গুণ করবে ইন্টু 100। এই একটা অঙ্কের ক্ষেত্রে এই রুলটা তোমরা একটু মাথায় রাখো।
তাহলে সুবিধা হবে, ঠিক আছে, সোজাভাবে হয়ে যাবে অঙ্কটা। আর নাহলে বেসিক দিয়ে করতে গেলে এক্স ওয়াই জেড ধরে ধরে সে মাথা খারাপ হয়ে যাবে। পেয়েবল অ্যামাউন্ট ইন্টু 100, নিচে লিখবে 100 প্লাস আর মানে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টি, ঠিক আছে, টি লিখবে, টি মানে সময়। তাকে শোধ করতে হবে কত টাকা, 10,500 টাকা ইন্টু 100 বাই 100 ইন্টু রেট অফ ইন্টারেস্ট আমাদের 6% ইন্টু, এইবার টাইমটা কী লিখবে, টাইমটা হচ্ছে বেঁচে যাওয়া টাইম, ঠিক আছে, বেঁচে যাওয়ার সময়। কত সময় বেঁচে গেছে, আমার 8 মাস সময় বেঁচে গেছে। আমি কত মাসের সুদ দেবো না, 8 মাসের সুদ দেবো না, কারণ ব্যবসায়ী 4 মাস পরে তার অ্যাকাউন্ট সেটেল করে ফেলতে চাইছে যে যত টাকা আমি ঋণ নিয়েছি আমি তোমাকে শোধ দিয়ে দেবো। 4 মাস, তাহলে তাকে তো সেই 4 মাসের সুদই দিতে হবে, তাহলে 8 মাসের সুদ তার কাছে বেঁচে গেল। তাহলে এই 8 মাসটাকে তুমি সময় কনভার্ট করে নেবে। তো 8 মাস মানে কত বছর, 8 মাসকে 12 দিয়ে ভাগ দিয়ে দেবে, তাহলে এত বছর, কারণ আমাদের সব কিছু কি বছরে হচ্ছে, আর এটা হচ্ছে প্লাস, খেয়াল রাখবে, ওকে। তাহলে এটা হয়ে যাবে তোমার 6, 2 দিয়ে কাটলে 4, উপরে হয়ে গেল আমার 10,500, তারপরে আরও দুটো শূন্য, নিচে হয়ে যাবে আমার 104। এটাকে যদি আমি কাটাকাটি করি, এক কাজ করো, 100কে কাটতে হবে না, 100কে তুমি রেখে দাও এখানে, 4 দিয়ে কাটলে 26, এটা 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25। এবার দেখো একটু তো গুণভাগ করতেই হবে না, এটা হয়ে যাবে 105কে 25 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5 25 125 25, হাতে 1, 25 25 26, 26 25, তারপরে দুটো শূন্য, আর একে ভাগ দেবো আমি 26 দিয়ে, ঠিক আছে, কত দিয়ে ভাগ দিতে হবে, 26 দিয়ে। প্রথমে যাচ্ছে আমার, দেখো আমি প্রথমে 10 বার দিতে পারি, ঠিক আছে, 10 বার দিলে হয়ে যাবে 260, এখান থেকে 2 পড়ে থাকবে, 5 আমার নামবে, এর মধ্যে যাবে না, তার মানে আবার 0 হবে, অর্থাৎ 100 দিয়ে শুরু, 100 দিয়ে তো দুটো শুরু আছে, ওকে। তাহলে তোকে এবার কত বাজে, এবার 9 বারে যাবে, 109 এটা অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর করার দরকার নেই, যখনই দেখবে যে তোমার উত্তর ঠিক বেরিয়ে চলে আসছে তারপরে আর করার দরকার নেই, অপশান, ওকে। এইটা একটু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে, এইটা আমি তোমাদের বলবো একটু মনে রাখার জন্য, ঠিক আছে। গতবার পরীক্ষা এসেছে তার মানে এই নয় যে এবার আসবে না, আসতেও পারে, আর আসলে এই অঙ্কটা করতে তোমাদের টাইম লেগে যাবে। যদি তোমরা এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের 1 মিনিটের মধ্যে অঙ্ক কমপ্লিট, ওকে। 9 দাগের কোশ্চেন, অনুপাত বের করতে, আর কি এটার অনুপাতে থাকে, তাহলে এক্স এর মান কত হবে, দেখো এরকম ধরনের থাকা, তার মানে কি 7:12, 21:21 আই থিঙ্ক এবার তোমরা পারবে, ঠিক আছে। বহুবার তোমাদের বলেছি যে এরকম থাকলে কাছেরটা গুণ আর দূরেরটা গুণ করতে হয়, করে সমান করে দিতে হয়, অর্থাৎ 7x = 12 গুণ 21, বা x সমান হয়ে যাবে 7 দিয়ে কাটলে 3, অর্থাৎ 36। x এর মান কত, 3 × 12 = 36। তাছাড়া এটা এইভাবে করতে পারো যে 3-এর সাথে গুণ, 7-এর সাথে 3 গুণ করলে আমার 21 হয়, 12-র সাথে কত গুণ করতে হবে, আমার সাথে 3 গুণ করতে পারতো, 36 হয়ে যাবে, বোঝা গেল। 10 দাগ, একটা সিলিন্ডারের আয়তন এত ঘন সেন্টিমিটার, এর তলাটির ব্যাসার্ধ 8 সেমি হলে সিলিন্ডারের উচ্চতা কত। সিলিন্ডার মানে চোঙ, চোঙের নিচে কি একটা বৃত্ত থাকে। এবার দেখো আয়তন মানে সবসময় মনে রাখবে, আয়তন বের করা হয় কী দিয়ে, জানো তো, আয়তন হচ্ছে যে কিছুর আয়তন দিক না কেন, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ভালো বুঝতে পারবে। তো সূত্র মনে রাখার কোনো দরকার নেই, ভূমির ক্ষেত্রফল, ভূমি কি আমার এখানে একটা বৃত্ত, তো ভূমি হয়, একটা বৃত্ত সবসময় ভূমি হচ্ছে তোমার চোঙের, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr², বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr², আর উচ্চতা গুণ করতে হবে, উচ্চতা মানে এইচ ধরি আমরা, এইচ, তাহলে আমার সিলিন্ডারের আয়তনের সূত্র দেখো বেরিয়ে গেছে, πr²h, πr²h, এটার মানে আমার দেওয়া আছে 256 পাই। এখান থেকে তুমি পাই আর পাই কাটো, r² আমার কত দেওয়া আছে, ব্যাসার্ধ 8, তাহলে আচ্ছা 8-এর স্কোয়ার এইচ সমান 256, তাহলে এইচের মান হয়ে যাবে 256 ইন্টু হবে না, ভাগ হবে, ঠিক আছে। 8 তো গুণাকার আছে, 8 গুণ 8, এটাতে কাটলে 3, 2, আর এটাতে কাটলে 4 8 32, অর্থাৎ হাইট কত আমাদের 4 সেমি, বোঝা গেছে, হাইট কত হয়ে যাবে 4 সেমি। গীতা, লতা ও মাধুরী, আহা সেই পুরনো দিনের নাম, গীতা, লতা, আশা। গীতা, লতা ও মাধুরীর বয়সের অনুপাত 5:6:3,
তাদের বয়সের গড় বলেছে 42 বছর। তাহলে লতার বয়স কত? দেখো 3 জনের গড় বয়স বলেছে 42, তাহলে টোটাল বয়স কত আমার? টোটাল বয়স গড় যদি আমার 42 হয় তাহলে টোটাল কত হয়ে যাবে? 42 × 3 6 আর 3 4 12 126 বছর। বয়সের অনুপাত কত? 5 6 আর 3। এটা হচ্ছে আমার গীতা, এটা আমার লতা, আর এটা হচ্ছে মাধুরী। তাহলে টোটাল এদের অনুপাত কত? 5 আর 6 11, 11 আর 3 14। 14 মানে আমি বলতে পারি যে 126। এখানেও তো আমার টোটাল অনুপাত কত দাঁড়াচ্ছে? 14 ইউনিট। 14 ইউনিট মানে টোটাল বয়স 126 বছর। তাহলে আমার কারটা চেয়েছে লতা, লতা মিন্স 6, 6 এর মান কত হয়ে যাবে? তাহলে 126 × 6/14, 14 দিয়ে কাটলে এটা হবে 9 14 126, অর্থাৎ 6 9 54 বছর। তাহলে লতা দিদির বয়স কত? 54 বছর। আচ্ছা, 10টি সংখ্যার গড় 8, যদি প্রতি সংখ্যা থেকে 2 ভাগ করা হয়, মানে প্রতিটি সংখ্যা থেকে যদি 2 দিয়ে আমি ভাগ করি প্রতিটি সংখ্যাকে, নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? প্রতিটা সংখ্যা এদের গড় বলেছে একটা, একে 2 দিয়ে ভাগ করছি, একে 2 দিয়ে ভাগ করছি, একে 2 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের নতুন গড় কী হয়ে যাবে? একেও আমার 2 দিয়েই ভাগ করতে হবে। ওকে, প্রত্যেকটা সংখ্যাকে যখন আমি অর্ধেক করে দিচ্ছি, ঠিক আছে, প্রতিটা সংখ্যাকে যখন আমি অর্ধেক করে দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা গড় বেরোবে সেটাও তো আমার অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের নতুন গড় কত হয়ে যাবে? 8কে 2 ভাগ করলে 4। বোঝা গেল? বলেছে যদি x হয় সবথেকে ছোট মৌলিক সংখ্যা যাকে 4 গুণ করে 5 ও 10-এর এলসিএম যোগ করা হয়, আর y হয় সবথেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা যাকে 5 গুণ করে দ্বিতীয় সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা যোগ করা হয়, তাহলে নিচের কোনটা সঠিক? একটা একটা করে আগে করব। x কী হয়ে যাবে? বলেছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা অর্থাৎ 2, একে 4 গুণ করে এর সাথে যোগ করতে বলেছে 5 এবং 10-এর এলসিএম বা লসাগু। 5 এবং 10-এর এলসিএম হয়ে যায় হচ্ছে 10। তাহলে আমার কত দাঁড়ালো? 4 দুগুণে 8 আর 10-এ 18। এক্সের মান কত? 18। দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড। ওয়াই বলেছে সবথেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা। কত সবথেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা? 10। একে 5 গুণ করে করো 5 গুণ, আর এর সাথে যোগ করতে বলেছে কত? দ্বিতীয় সবথেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 5। দ্বিতীয় সবথেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা 5, যোগ করলে 3 5 15 আর 5 20। এবার বলছে নিচের কোনটা সঠিক? এক্স এবং ওয়াই আর ইকুয়াল। এক্স এবং ওয়াই কি ইকুয়াল হচ্ছে? হচ্ছে না, তো এটা ভুল। দ্য ডিফারেন্স অফ ওয়াই অ্যান্ড এক্স ইজ 2। ওয়াই এবং এক্সের মধ্যে পার্থক্য কত? 2। দেখো 2 তো পার্থক্য না, 18 আর 20-এর মধ্যে, তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক্স প্লাস ওয়াই 10, এটাও না। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটাও না। এক্স ওয়াইয়ের থেকে বড় নয়, এক্স ওয়াইয়ের থেকে ছোট। একটা গাড়ি একটা নির্দিষ্ট দূরত্বের 1/3 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাকি দূরত্ব 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে। গাড়িটি 4 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে? এটা একটা বেশ ভালো অঙ্ক, ঠিক আছে, এটা একটা বেশ ভালো অঙ্ক। আগের ফর্মুলাটা একবার রিভিশন করে নাও, যে গড় গতিবেগ হচ্ছে আমার টোটাল দূরত্ব বাই টোটাল সময়। ওকে, এবার দেখো এখানে বলেছে যে একটা নির্দিষ্ট দূরত্বের 1/3, তাহলে এক কাজ করবে, টোটাল দূরত্বটা আমি 3 ইউনিট ধরে নিই, ঠিক আছে। টোটাল দূরত্ব কত আমাদের? 3 ইউনিট। তাহলে 1/3 মানে কি? 1 ভাগ, আর পড়ে থাকবে কতটা? আমার 2 ভাগ, অর্থাৎ অনুপাত কত হয়ে গেল আমার? দূরত্বের অনুপাত 1:2। এইটুকু বোঝো আগে, যে আমার টোটাল দূরত্ব আমি 3 ইউনিট ধরে নিয়েছি। আমি এখানে 300 কিলোমিটার 3000 কিলোমিটার যা খুশি ধরতে পারতাম, তো আমি সেগুলো না ধরে 3 ইউনিট ধরে নিচ্ছি। টোটাল দূরত্ব আমার 3 ইউনিট। বলেছে টোটাল দূরত্বের 1/3, 3 ভাগের 1 ভাগ, তাহলে 3-এর 3 ভাগের 1 ভাগ কত? 1 হয়ে যায়। আর বলেছে বাকি দূরত্ব 20 কিলোমিটার, আর বাকি দূরত্ব কত পড়ে থাকবে? 2 ইউনিট। এইটা হচ্ছে তাদের মানে সেপারেট যে গেছে স্পিডের সেই দূরত্বের অনুপাত। তাহলে গড় গতি আমি বের করছি এখান থেকে। টোটাল দূরত্ব কত আমার? 3 ইউনিট, 3 লেখো, বাই এখান থেকে টোটাল সময় মানে দেখো সময় কী করে বের করি আমরা? সময় সমান কী হয়ে যায়? দূরত্ব বাই গতিবেগ, এগুলো মনে রাখতে হবে। সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমার প্রথম ক্ষেত্রে দূরত্ব কত? 1 ইউনিট, আর গতিবেগ কত আমার? 30 কিলোমিটার প্রতি ঘন্টা, প্লাস টোটাল সময় মানে কি? আমি আবার তো সময় যোগ করব, তাহলে আবার আমার পরেরটুকু দূরত্ব কত? 2 ইউনিট। টোটাল সময় কত লাগছে আমার? এই টোটাল সময় কেন বলছি, মানে গতিবেগ কত আমার? 20। তাহলে এখান থেকে হয়ে যাবে উপরে 3 থেকে যাবে, আর নিচে দেখো 1/30 প্লাস 2/20, এদের এলসিএম হয়ে যায় 60,
এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমার 3 2 অর্থাৎ 2+6 অর্থাৎ 8/60। দেখো 8/60 নিচে হয়ে যাচ্ছে, 8/60 করেই দিই পুরোটা, তাহলে সমান সমান হয়ে যাবে 3 গুণ এই 60 পাল্টে খেয়ে উপরে চলে যাবে 60/8 সমান সমান কী হয়ে গেল, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 30, আচ্ছা 90/4। এটা হয়ে যাচ্ছে আমার গড় গতিবেগ, এত কিলোমিটার/আওয়ার। আমার গড় গতিবেগ কত, 90/4 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার বলেছে 4 ঘন্টায় কত দূরত্ব যাবে, তাহলে 1 ঘন্টায় যদি সে 90/4 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে সে, 90/4 × 4, 4 4 কাটো অর্থাৎ 90 কিলোমিটার যাবে সে। অপশান বি হবে রাইট অ্যান্সার। যারা বুঝে গেছো তারা নেক্সট কোশ্চেনে চলে যাও, আর যারা বোঝোনি তারা আরেকবার মন দিয়ে শোনো। বলেছে একটা গাড়ি একটা নির্দিষ্ট দূরত্বের 1/3 মানে 1/3 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চালায়, এবং বাকি যে দূরত্বটা আছে সেটা সে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়। এবার বলেছে গাড়িটা 4 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। এখান থেকে 4 ঘন্টায় যে দূরত্বটা সে যাবে একটা নির্দিষ্ট গতিতে যাবে, তাহলে আমাকে এখান থেকে দেখো এখানে 2 রকমের গতিবেগ দেওয়া আছে, তাহলে আমি কোনটা ধরবো, ধরতে পারবো না একটাও। তাহলে এখান থেকে আগে আমাকে গড় গতিবেগ বের করতে হবে। গড় গতিবেগ বের করতে গেলে আমার কী কী প্রয়োজন, টোটাল দূরত্ব দরকার আর টোটাল সময় দরকার, কারণ টোটাল দূরত্বকে আমি টোটাল সময় দিয়ে ভাগ দিয়ে দিলে গড় গতিবেগ পেয়ে যাব। তাহলে এখানে আমি টোটাল যে দূরত্বটা আমি ধরে নিলাম 3 ইউনিট, ঠিক আছে 3 ইউনিট ধরে নিয়েছি। তাহলে বলেছে 1/3 মানে 3/1, তাহলে কত হয়ে যাবে, 3/1 মানে কত 1, আর বাকি পড়ে থাকবে কতটা 2 ইউনিট। এবার অনেকে বলতে পারো 3 ইউনিট কেন ধরলাম, 4 ইউনিট কেন ধরলাম না। এবার দেখো 1/3 মানে কি 1/3, তো যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয় সেই জন্য আমরা 3 ইউনিট ধরেছি। 3 3 কেটে গেলে 1 পড়ে থাকলো আর একটা 2 হয়ে যাবে। এখানে যদি আমি 4 ধরতাম তাহলে করে দেখো 4/3 হয়ে যেত, মানে আরও ভগ্নাংশ চলে আসতো। ঠিক আছে, অঙ্ক তো হতো কিন্তু সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন একটু জটিল হয়ে যেত, সেই জন্যই আমরা 3 ধরেছি। বোঝা গেছে, তাহলে 1/3 মানে 1 ইউনিট আর এদিকে পড়ে থাকলো 2 ইউনিট, এটা হচ্ছে তাদের দূরত্বের অনুপাত। তাহলে টোটাল দূরত্ব কত ধরেছিলাম আমি 3 ইউনিট, দেখো টোটাল দূরত্ব 3 লিখেছি। আর টোটাল সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ, সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথম দূরত্ব কত আমার 1 ইউনিট, আর গতিবেগ কত ছিল সেক্ষেত্রে আমার 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 1/30 প্লাস বাকিটা কত 2/20, এটাকে যোগ করলে হয়ে যায় 8/60। আর দেখো 3/8/60 লিখেছি, তাহলে 60 যেহেতু ভাগাকার আছে পাল্টে কি উপরে চলে আসবে 3-এর পাশে, এখান থেকে কাটাকাটি করলাম 90/4 কিলোমিটার প্রতি ঘন্টা আসলো আমার গড় গতিবেগ। গড়ে আমি এত কিলোমিটার গতিবেগে যাচ্ছি। এবার বলেছি 1 ঘন্টায় এতটা যায়, আমি 4 ঘন্টায় কত যাবো, 4 দিয়ে গুণ করে দিলাম, জাস্ট হয়ে গেল। বলেছে এই সমীকরণের মূলগণের যোগফল মানে রুটসের যোগফল, দেখো দুটো করে রুটস বলে, একটা আলফা আর একটা বিটা। আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল সমান সমান কী হয়ে যায় -b/, কী হবে -b/, কী লিখবো -b/c লিখবো না -b/a লিখবো। এই অঙ্ক আমি তোমাদের বারবার করিয়েছি এর আগে। মূলদ্বয়ের যোগফল কী হয়ে যায় -b/a, আর মূলদ্বয়ের গুণফল হয়ে যাবে c/a। ঠিক আছে, এটাকে বলা হয় a, এটাকে বলা হয় b, আর এটাকে বলা হয় c। তাহলে মাইনাস বি এর মান কত আমাদের -2√5 অর্থাৎ -2√5। দেখো সবসময় কিন্তু চিহ্ন নিয়েই হয়, ঠিক আছে চিহ্নটা সবসময় সাথে নিতে হবে। দেখো মাইনাস তোমার সূত্রের মাইনাস ছিল, আর বি মানে কি আমার -2/5 তাই লিখেছি -2√5, আর নিচে এ মানে আমাদের 1, এ মানে সরি 1 নাই, এ মানে তো আমাদের √2 সমান সমান হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2√5/√2। অপশানে তো থাকবে না আমি জানি। কি করেছে ওরা, যে উপরে 2√5 আছে আর নিচে কি আছে √2 আছে না, এই √2 দিয়ে আবার গুণ দিয়েছে, একেও √2 দিয়ে গুণ দিয়েছে। তাহলে দেখো উপরে থাকে আমার 2√10 আর নিচে পড়ে থাকে √2 গুণ করলে 2 আসে, 2 2 কেটে দাও √10। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল। 16 দাগ, একটি সামন্তরিক পি কিউ আর এসতে পি ও কিউ এর ধারাবাহিক কোণগুলির সমদ্বিখণ্ডগুলো টিতে ছেদ করে। ধারাবাহিক কোণ মানে হচ্ছে পাশাপাশি কোণ, ঠিক আছে সন্নিহিত কোণ যেগুলো বলে। বলছি পিটি কিউ কত ডিগ্রি, একটা সামন্তরিক। এটা মনে করো একটা সামন্তরিক, ঠিক আছে সামন্তরিকের এই কোণটা যদি আলফা হয়, আর এই কোণটা যদি বিটা হয়, ঠিক আছে আলফা আর বিটা, আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে একটু সময় লাগলেও লিখে দিই, যে সামন্তরিকের
পাশাপাশি কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। একটা সামান্তরিকের পাশাপাশি কোণের যোগফল সর্বদা 180 ডিগ্রি হবে, সব সময় 180 ডিগ্রি হয়। তার মানে এখানে আলফা প্লাস বিটা আমার কী হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে যাবে। আলফা প্লাস বিটা কী হয়ে যাবে, 180 ডিগ্রি হয়ে যাবে, বোঝা গেল। দেখো এই কোণ 180 ডিগ্রি হবে, আবার এই কোণটা আর এই কোণটা যদি তুমি যোগ করো সেটাও 180 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা যোগ করে দেখো 180 ডিগ্রি, আবার এই কোণ যোগ করো 180 ডিগ্রি। পি কিউ আর এস, এইটা হচ্ছে একটা সামান্তরিক। এবার বলেছে পি ও কিউ এর ধারাবাহিক কোণগুলো, অর্থাৎ পি কোণ মানে এই কোণটা, এর কোণ সমদ্বিখণ্ডক, ঠিক আছে, কোণ সমদ্বিখণ্ডক, একে দুভাগ করতে হবে। আর একে এই যে কোণ সমদ্বিখণ্ডক, ঠিক আছে, একে দুভাগ করেছি আর এই কোণটাকে দুভাগ করেছি। এই কোণ সমদ্বিখণ্ডক আমার মিলেছে টি বিন্দুতে, অর্থাৎ এটা টি বিন্দু। বলেছে পি টি কিউ, অর্থাৎ এই কোণের মান কত, ঠিক আছে, এই কোণটার মান জানতে চেয়েছে। খুব সোজা, একদম সোজা। দেখো এইটা তো আমাদের এই কোণটা যোগ করলে কী হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণের অর্ধেক করেছি আর এই কোণের অর্ধেক করেছি, তার মানে কি এদেরকে আমি দুভাগ করে দিয়েছি। এদের দুভাগ করে দেওয়া মানে কি, এই আমার টোটাল যে 180 ডিগ্রি সেটাও আমার দুভাগ হয়ে যাবে। আলফা কোণের যদি আমি অর্ধেক নিই আর এই কোণের যদি অর্ধেক নিই, তাহলে আমার টোটাল কোণের কি পুরোটাই তো অর্ধেক হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, অর্ধেক আমার এই দুটো কোণের হাফ হাফ করলে আমার কত হয়ে যাবে, 90 ডিগ্রি। দেখো কাটাকাটি করলে কী হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায়। মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত, 90 ডিগ্রি। তাহলে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমার অটোমেটিক্যালি কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে, বোঝা গেল। এই কোণটা অটোমেটিক্যালি কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে টি কোণের মান কত হয়ে যাবে, সবসময় হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে, যদি অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, ঠিক আছে। যদি অ্যাঙ্গেল বাইসেক্টর আমার মাঝখানের টি বিন্দুতে গিয়ে মেশে দুটো কোণের, তবে সর্বদা সেটা 90 ডিগ্রি হবে, বোঝা গেল। কেন 90 ডিগ্রি হবে, কারণ পাশাপাশি দুটো কোণের যোগফল আমাদের 180 ডিগ্রি। তাহলে দুটো কোণকে আমি হাফ হাফ করছি, তাহলে আমার টোটাল কোণটাও হাফ হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি হলে এই কোণটার একার মানও 90 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণকে আমার 180 ডিগ্রি বানাতে হয়। 17 দাগ বলেছেন নিচের কোণটি সদৃশ ত্রিভুজের গুণাবলী নাই, সিমিলার ট্রায়াঙ্গেল। এই দুটো যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, এদের বাহুর অনুপাত সমান হবে, বাহুর দৈর্ঘ্য নয়, বাহুর অনুপাত, কোণের অনুপাত, তারপর হচ্ছে তোমার এদের মিডিয়ান, ঠিক আছে, বা যেটা মধ্যক থাকে তার অনুপাত, এদের পেরিমিটার বলা হয় যেটাকে, পরিসীমার অনুপাত, সব কিছুর অনুপাত সমান হয়ে যাবে, ঠিক আছে। আর এর বাহুর অনুপাত, মনে করো এর বাহু এ আছে, এর বাহু বি আছে, আর এদের ক্ষেত্রফলের অনুপাত কী হয়ে যাবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে। ক্ষেত্রফল কী হয়ে যাবে, এদের যাই থাকুক না কেন, তোমার পরিসীমা বলো, অ্যাঙ্গেল বাইসেক্টর বলো, মিডিয়ান বলো, লম্ব বলো, তারপর তোমার বাহু বলো, তাদের বর্গের অনুপাতের সমান হয়ে যাবে ক্ষেত্রফলের অনুপাত, তাদের বর্গের অনুপাতের সমান হয়ে যাবে ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। মানে বর্গ মান লাগবে, ক্ষেত্রফলের অনুপাত বের করতে গেলে এইগুলোর যাই দেওয়া দেখো কেন আমার তার বর্গ বের করতে হবে, ঠিক আছে। বলে যে রেশিও অফ এরিয়া অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের রেশিও, ঠিক আছে, অনুপাত হবে রেশিও অফ স্কোয়ারস অফ করসপন্ডিং সেগমেন্ট অবটেইনড বাই করসপন্ডিং অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে যে সেগমেন্ট তৈরি হবে তার স্কোয়ারের অনুপাত, ঠিক আছে, অনুপাতের সমান হবে, একদম ঠিক। আমার স্কোয়ারের অনুপাত লাগবেই লাগবে, যাই দিক না কেন আমার স্কোয়ারের অনুপাত লাগবে। আচ্ছা, এটা এই কালার কেন করছি, এটা হচ্ছে আমাদের সঠিক বক্তব্য। বলছে রেশিও অফ এরিয়াস, মানে এই দুটো ট্রায়াঙ্গেলের রেশিও, এরিয়ার রেশিও বা ক্ষেত্রফলের অনুপাত কী হয়ে যাবে, এদের করসপন্ডিং মিডিয়ানস, মানে সন্নিহিত মিডিয়ান মানে মধ্যক, সন্নিহিত মধ্যকের স্কোয়ার মানে বর্গের অনুপাতের সমান হবে, একদম ঠিক। আমার বর্গের অনুপাত দরকার, বর্গের অনুপাতের সমানই হবে হচ্ছে আমার এরিয়ার অনুপাত। আবার বলেছে এরিয়ার অনুপাত কী হয়ে যাবে, রেশিও অফ স্কোয়ারস অফ করসপন্ডিং অল্টিটিউড। অল্টিটিউড মানে আমি যদি লম্ব টানি, ঠিক আছে, যদি আমি লম্ব টানি, পাশাপাশি বা সন্নিহিত দুটো লম্ব টানি, তাহলে তার বর্গের অনুপাত হয়ে যাবে আমার এই দুটো ত্রিভুজের এরিয়ার অনুপাত, একদমই ঠিক। আমার বর্গের অনুপাতই দরকার। আবার বলেছে রেশিও অফ এরিয়াস, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, প্রথম লাইনে সব তাই লেখা, দ্বিতীয়টাই আমার চেঞ্জ হয়েছে। বলেছে কি রেশিও অফ করসপন্ডিং সেগমেন্ট
অবটেন্ড বাই করসপন্ডিং অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কোন সমদ্বিভাজক যদি আমি করি, যে সেক্টর আমার তৈরি হবে তার অনুপাতের সমান। এখানে কিন্তু দেখো কোনো স্কোয়ার বলা নেই আমার, তাহলে এটা আমাদের একদমই ভুল। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? এটা হবে আমাদের রাইট অ্যান্সার। বলছে কোনটা সদৃশ ত্রিভুজের গুণাবলী নয়, এটা হয়ে যাবে সদৃশ ত্রিভুজের গুণাবলী নয়। এটা এটা আমার এমনি যে তোমার বিবৃতি বলেছে সেগুলো ঠিক, আর এটা আমাদের ভুল। বলেছে একটা পণ্যের মার্কেট মূল্য 1200 টাকা, দোকানদার ক্রেতাকে ক্রমাগত 10% ও 5% ডিসকাউন্ট দিয়েছে, ক্রেতা কত টাকায় পণ্যটি কিনেছে? দাম কত বলেছে? 1200 টাকা। প্রথমবার ছাড় দিয়েছে আমার 10%, ঠিক আছে, প্রথমবার 10% ছাড় দিয়েছে মানে 1200 টাকা 10% কত হয়ে যায়? 120 টাকা। তাহলে 120 টাকা ছাড় দিলে কত টাকা হয়ে যায়? 120 টাকা মাইনাস হবে 1080 টাকা। কত টাকা পড়ে থাকবে? 1080 টাকা। আবার এর উপরে বলেছে আবার 5% ছাড় দিয়েছে, 1080-র 5% কত হয়ে যায়? 54 টাকা হয়ে যায়, ঠিক আছে, কত হয়ে যায়? 54 টাকা। 54 টাকা বাদ দিয়ে দাও, 4 আর কত হলে 10, 6 হাতে 1, 5 আর 1, 6 আর কত হলে 8, 2 1026 টাকা। তাহলে আলটিমেটলি কত পড়ে আছে? 1026 টাকা। তাহলে ক্রেতা কত টাকায় পণ্যটি কিনেছে? 1026 টাকায় পণ্যটি কিনেছে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটা জিনিস খেয়াল করে দেখো, অপশান থেকে আমি এটা তো বাদ দিতেই পারি। পণ্যের মার্কেট মূল্য 1200 টাকা লেখা আছে, সেখান থেকে আমার ছাড় দিয়েছে, তো ছাড় দিলে তো দাম কমবে। এখানে দেখো 1206 আছে, তাহলে এটা তো হবেই না অ্যান্সার। এখানে 1202 আছে, এই 1602 আছে, ছাড় দেওয়ার পরে কি দাম আরও বাড়ে কখনো? তো এই দুটো আমার অ্যাকচুয়ালি বাদ হয়ে গেলো, আর এই দুটোর মধ্যে একটু কনফিউশন হয়ে যাবে। এটা গেলো একটা নিয়ম। আর একটা নিয়মে তুমি করতে পারো যে 1200 টাকা দাম, প্রথমবার ছাড় দিয়েছে 10%, মানে বিক্রি করেছে কত টাকায়? 90%। তারপরে আবার 5% ছাড়, অর্থাৎ 95%। এটা সলভ করে দেখো, যেটা হবে সেটা অ্যান্সার। অথবা সাকসেসিভ লাগাতে পারো, যে প্রথমে 10%-এর ছাড়, তারপরে আবার 5% ছাড়, মাইনাসে মাইনাসে প্লাস, 10 গুণ 5/100, 0 0, আর 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত আমার? 2, -10 আর -5, -15 প্লাস হাফ, তাহলে হয়ে যাবে -14.5। তাহলে 1200-র 14.5% বাদ দিয়ে দাও, সেটাও আনসার বেরিয়ে যাবে। বোঝা গেল যে 1200-র তুমি 14.5% এটা বাদ দিয়ে দেবে, 1200 থেকে এই 14.5% করে যেটা হবে সেটা বাদ দিয়ে দেবে, তবুও তোমার অ্যান্সার চলে আসবে। তো আমার মনে হয় যে এই নিয়মটা সোজা বেশি হবে, ঠিক আছে, এটা। নেক্সট কোশ্চেন বলেছি আর ভ্যালু নির্ণয় করে দেখো। সবার আগে দেখো রুটের মধ্যে কত আছে? 1.0201। দেখো রুটের ভিতরে আমার দশমিকের ঘরে 4 ঘর আছে, তাহলে বাইরে আসলে আমার দশমিকের পরে 2 ঘর থাকবে। এটা কাটো, এটা কাটো, এই দুটো আমার হচ্ছে না, বাকি পড়ে থাকলো এটা আর এটা। দেখো কার স্কোয়ার করলে লাস্টে আমার 1 হবে? কার স্কোয়ার করলে লাস্টে আমার 1 হয় বলো তো? কার স্কোয়ার করলে? 1-এর স্কোয়ার করলে লাস্টে 1 হবে না 2-এর স্কোয়ার করলে লাস্টে 1 হবে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। দেখো 1-এর স্কোয়ার লাস্টে কত হয়ে যাবে? ইউনিট ডিজিট 1। 2-এর স্কোয়ারের সময় লাস্টে 4 হয়, 3-এর স্কোয়ারের সময় 9, 4-এর স্কোয়ারের সময় 6। এটা 1, এটা 4, এটা 9, এটা 6। 5-এর ক্ষেত্রে 5, 6-এর ক্ষেত্রে 6, 7-এর ক্ষেত্রে 9, 8-এর ক্ষেত্রে 4, আর 9-এর ক্ষেত্রে 1, ঠিক আছে। এগুলো যদি আমি স্কোয়ার করি, মানে এগুলো যদি আমি স্কোয়ার করি, তাহলে লাস্টে আমার ইউনিট ডিজিট এগুলোই আসে। দেখো অ্যাকচুয়ালি রুটের বাইরে আনা মানে কি? কোনো কিছুকে আমার দুবার গুণ করা, কোনো কিছুকে আমার কী হবে? দুবার গুণ করতে হবে। তাহলে দেখো এই 1.01 ইন্টু 1.01, একে যদি আমি দুবার গুণ করি ইউনিট ডিজিট কত আসে? আমার একই আসে। কিন্তু 1.02 ইন্টু 1.02 যদি আমি গুণ করি 2 দুগুণে লাস্টে কত হলো? 4 আসলো। 4 কি আছে? এটা আমার নেই, তাহলে 1 আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান সি। একটু বেশি স্পিডেই বলে দিলাম, ঠিক আছে। নেক্সট 20 দাগ। একটা পাত্র 1/4 জল ভর্তি, 1/4 জল ভরা আছে, ঠিক আছে। বলেছে তাতে 10 কাপ, আচ্ছা বাংলায় 10 লেখা আছে, ঠিক আছে। বলেছে তাতে 10 কাপ জল যোগ করলে পাত্রটা কী হয়ে যায় আমার? 3/4 ভরে যায়। 3/4 ভরে যায়। পাত্রটির ধারণ ক্ষমতা দেখো 1-এর থেকে 3 ইউনিট বেড়ে গেছে, 1-এর থেকে 3 হয়েছে, আমার বেড়েছে কত? 2। তাহলে 2-এর মান আমি কত বলতে পারি? 10 কাপ। তাহলে ধারণ ক্ষমতা কত? যেটা নিচে আছে সেটাই তো আমার ধারণ ক্ষমতা। টোটালটা কতটা? আমার 4 ইউনিট। 2 মানে 10, 4 মানে 20, তাহলে ধারণ ক্ষমতা কত? 20 কাপ।
21 দাগের কোশ্চেন, দুটি সর্বাধিক সাধারণ গুণক এবং সর্বনিম্ন গুণিতক এসসিএফ এবং এলসিএম যথাক্রমে এত এত দেওয়া আছে দুটি সংখ্যার, তাদের গুণফল কত? এইচসিএফ ইন্টু এলসিএম আমরা ছোটোবেলা থেকে করে এসেছি, এরা হয়ে যায় সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, ওদেরকে গুণ করলে আমি পেয়ে যাব সংখ্যা দুটির গুণফল। তাহলে গুণ করে দাও, তোমার 245 ইন্টু 7, 5 সাথে 35-এর 5 হাতে 3, 4 সাথে 28, 29, 30, 31-এর হাতে 3, 7 দুগুণে 14, 3 17, 1715। বোঝা গেল? 22 দাগ। আচ্ছা, tan প্লাস 1/tan থিটার মান কত হবে? দেখো, tan থিটাকে আমরা লিখতে পারি 1/cot থিটা, আবার cot থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, কি লেখা আছে, tan থিটা প্লাস 1/tan মানে কি, cot থিটা। tan থিটাকে লেখা যায় sin থিটা বাই cos থিটা। এবার তোমার মনে হতে পারে যে তুমি sin থিটা বাই cos থিটা কেন লিখছো, tan দিয়ে কেন করাচ্ছ না? দেখো অপশানগুলোর দিকে তাকিয়ে দেখো, সব সাইনের অপোজিট কী হয়, কোসেক, আবার কসের অপোজিট কী হয়, সেক, তাই লেখা আছে। তাহলে আমি এদেরকে কনভার্ট করব, প্লাস কট মানে কস, তোমার cos থিটা বাই sin থিটা। এইগুলো কীভাবে আসে দেখো, ত্রিকোণমিতির ভিডিও আমি একটা দিয়েছি তোমার এনটিপিসির, টোটাল সম্ভবত 87টা কোশ্চেন কি 33টা, যাই হোক ত্রিকোণমিতির যতগুলো কোশ্চেন ছিল এনটিপিসির সব কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে করিয়েছি, এবং সেখানে কিন্তু এই কনসেপ্টটা লেখাও আছে। তো ভালো করে সেই ভিডিওটা যদি একবার দেখে নিতে পারো, তো ত্রিকোণমিতি তোমাদের ভালো মতো বেশ রিভিশন হয়ে যাবে। তো এখান থেকে দেখো, এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে আমরা লসাগু নিতে পারি, cos থিটা sin থিটা, এটা আমার লসাগু হয়ে যাবে। উপরে কি পড়ে থাকবে, cos কাটলে সাইন আর সাইন গুণ হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন কাটলে cos গুণ হবে cos স্কোয়ার থিটা। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ছোটোবেলার থেকে যে এক হয়, তাহলে সমান সমান আমি লিখতে পারি উপরে 1/cos থিটা সাইন থিটা। এবার একবার এইটুকু লিখব, আর আরেকবার আমি এই কালার দিয়ে দিই, এইটুকু লিখব, এককে আমি আলাদা আলাদা করে লিখব যে 1/cos থিটা ইন্টু 1/sin থিটা। দেখো উপরে উপরে গুণ হবে, এককে এক আর নিচে cos ইন্টু সাইন, কিন্তু যদি আমি এটাকে উল্টে লিখে দিই তাহলে কী হয়ে যাবে, sec থিটা, 1/cos মানে sec ইন্টু 1/sin মানে cosec থিটা, sec থিটা ইন্টু cosec থিটা, sec থিটা ইন্টু cosec থিটা, অপশান ডি, cosec থিটা ইন্টু sec থিটা। ঠিক আছে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল কী করে আসলো এটা? 23 দাগ বলেছি, এত টাকায় একটা প্লট বিক্রি করে 20% লোকসান হয়, 20% লাভ করার জন্য কত টাকায় প্লট বিক্রি হতো? 20% লোকসান মানে কি, আমি 80% জিনিসটা বেচে দিয়েছি, 100 টাকায় কিনে আমি কি করেছি, 80% দামেই বেচে দিয়েছি, তাহলে তার ফলে কত হয়ে গেছে, 19, 50, 3টে 0, এত টাকায় বিক্রি করেছি। এবার দেখো বলেছে 20% লাভ মানে কি, আমি 120তে বেচতে হবে, আমার 120তে কত টাকায় বেচবো, কাটাকাটি করো, এটা কত, 40 দিয়ে কাটলে 2, 40 দিয়ে কাটলে 3, গুণ করার কোনো দরকার নেই, দেখো শর্টকাট শেখাচ্ছি। 2-এর মান দেখো 19,50,000, মানে কি 20 লাখের কাছাকাছি প্রায়, 20 লাখের কাছাকাছি প্রায়, তার মানে তুমি ধরে নাও এক মানে কত মান, 10 লাখ করে, 1 ইউনিটের মান কত, 10 লাখ, এখানে 3 ইউনিটের মান আছে, অর্থাৎ 30 লাখের কাছাকাছি আসবে, 30 লাখের একদম কাছাকাছি আসবে। কী আছে, অপশান এ, 30 লাখের কাছাকাছি কী আছে আমার, 29,25,000 টাকা। কত টাকা হবে, 29,25,000 টাকা। তাছাড়াও তুমি যদি কাটাকাটি করতে চাও, এখানে লেখা আছে 80% মানে দেওয়া আছে 19,50,000। তাহলে আমার 120-র মান কত হয়ে যাবে, ইন্টু 120/80 হয়ে যাবে, কাটাকাটি করে নাও। 24 দাগের কোশ্চেন, ব্যাস 42 মিটার, তাহলে আর কত হয়ে যাবে আমাদের, 21 মিটার। গোলকের আয়তন বের করতে বলেছে, গোলকের আয়তনের ফর্মুলা তোমাদের জানা উচিত, 4/3 পাই আর কিউব, 4/3 মানে 4/3 মানে 4/3, 4/3 ইন্টু পাই মানে 22/7 হবে, তো 22/7 ইন্টু
আর কিউব অর্থাৎ 21 গুণ 21 গুণ 21, 3 7 21 হয়ে যায়, একটা 21 চলে গেল। এবার তুমি যদি স্মার্ট হও তুমি তাহলে ইউনিট ডিজিট নিয়ে খেলবে, আর যদি তুমি সময় মনে করো তোমার হাতে অগাধ সময় আছে পরীক্ষার হলে বসে, তাহলে তুমি বসে বসে গুণ করবে। আমার কাছে সময় নেই, আমি তোমাদের কীভাবে শেখাবো ইউনিট ডিজিট। 4 দোকানে 8, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, অপশানে কত আছে একটাই, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 সেকেন্ডে অঙ্ক শেষ, আর বসে বসে গুণ করতে লাগলে 1 মিনিট সময় লাগবে। ঠিক আছে, ইউনিট ডিজিট দিয়ে করে দেখো। ইউনিট ডিজিট সব আমার আলাদা আছে। যদি আমাদের ইউনিট ডিজিট দুটো 8 থাকতো সেক্ষেত্রে আমি অন্যভাবে করতাম, যে 22-এর মাল্টিপল, 22 দিয়ে গুণ হচ্ছে মানে 22-এর মাল্টিপল মানে 11-এর মাল্টিপল হবে, 11-এর মাল্টিপল চেক করতাম। 21 আছে মানে 3-এর মাল্টিপল হবে, 7-এর মাল্টিপল হবে, সেগুলো দিয়ে চেক করতাম। দেখো গুণ না করেও না অনেকভাবে অঙ্ক করা যায়, কিন্তু যেখানে আমাদের গুণ করাই লাগবে সেখানে তো করতেই হবে, এটা গুণ না করেই করা যায়। আজকের লাস্ট কোশ্চেন করণী থেকে দিয়েছে। দেখো আমি তোমাদের আগেও দেখিয়েছি যে মনে করো এক্সের পাওয়ার এম ভাগ আছে আবার এক্সের পাওয়ার এন দিয়ে, যখন আমাদের বেস সেম থাকবে তখন এটাকে আমরা কী লিখতে পারি জানো, এক্সের পাওয়ার এম মাইনাস এন। ঠিক আছে, এক্সের পাওয়ার এম মাইনাস এন। যখন আমাদের দেখো যখন ভাগ আকারে থাকে, বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়, বেস সেম থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। আবার বেস যদি সেম থাকে এবং গুণ আকারে থাকে, যেমন এক্সের পাওয়ার এম ইন্টু এক্সের পাওয়ার এন, এক্ষেত্রে কী হয়ে যাবে, এক্সের পাওয়ার লিখে দেবো আমরা এম প্লাস এন। যদি গুণ আকারে থাকে তাহলে আমার পাওয়ার যোগ হয়ে যাবে, যদি ভাগ আকারে থাকে তাহলে আমার পাওয়ার কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। অঙ্ক শেষ। দেখো এর পাওয়ার 10 আছে আর নিচে কী আছে, এর পাওয়ার -5, তাহলে এর পাওয়ার কী হয়ে যাবে 10 -5 ইন্টু বি এর পাওয়ার কী আছে -7, আর এটা কী হয়ে যাবে -2 ইন্টু সি এর পাওয়ার কী হয়ে যাবে, সি এর পাওয়ার উপর আছে -4 আর এটা হচ্ছে -5। ঠিক আছে, দেখো প্লাস আছে বলে তার আলাদা করে লিখলাম, তাহলে এটা হয়ে যাবে এর পাওয়ার হয়ে যাবে 10 আর মাইনাস মাইনাস প্লাস, এর পাওয়ার 15 ইন্টু বি এর পাওয়ার হয়ে যাবে -9 ইন্টু সি এর পাওয়ার হয়ে যাবে -9, -9 -9 এ 15, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। ব্যাস, তো শেষ ভিডিও আজকে, থ্যাংক ইউ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাইছো না অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, 30শে আগস্ট থার্ড শিফটের কোশ্চেন খতম। আচ্ছা, আর টোটাল পিডিএফ এই ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। আর যারা এখনও ট্রিগনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এবং জ্যামিতি এই ভিডিওগুলো যারা এখনও দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। ঠিক আছে, তোমাদের কিন্তু অনেক বেশি উপকার হবে যদি গ্রুপ ডির এক্সাম তোমরা দিতে চাও, তোমাদের কিন্তু একবার করে রিভিশন হয়ে যাবে। আর ত্রিকোণমিতি বলো, তোমার বাকি যে চ্যাপ্টারগুলো আমি করাচ্ছি আপাতত বাংলাতে কেউ করায়নি, আর আশা করি না আগেও কেউ করিয়েছে এগুলো, সুতরাং আমি ট্রাই করছি তোমাদের কিছু ভালো কিছু উপহার দেওয়া, যে আমাদের বাঙালি ছেলেদের যেন উপকার হয়। ওকে, তো বাকিটা তোমার ইচ্ছা, তুমি করবে না করবে জোর জবরদস্তি কিছুই নেই, সবারই স্বাধীনতা আছে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। যাও প্র্যাকটিস করো, যাও।